পাকিস্তানের ফরেন মিনিস্টার মোহাম্মদ ঔরঙ্গজেব তিনি সম্প্রতি আমেরিকায় গেছিলেন এবং সেখানে গিয়ে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে তার মিটিং হয়। আমেরিকা এটাকে ভীষণভাবে ওয়েলকাম জানায়। তার কারণ হচ্ছে আমেরিকা জানে যে পাকিস্তান এসছে আমেরিকায়, মানে হচ্ছে যে পাকিস্তান টাকা চাইতে এসছে। আর যে মুহূর্তে আমেরিকা দেখে যে পাকিস্তান টাকা চাইতে এসছে, সঙ্গে সঙ্গে আমেরিকা এই ক্যালকুলেশন শুরু করে দেয় যে এবারে পাকিস্তানকে কিভাবে তারা ইউজ করবে। সেই কারণে পাকিস্তান আমেরিকায় পৌঁছলে ওরা খুব খুশি হয়। কিন্তু এইবারে পাকিস্তান একটু অন্য খেলা খেলেছে। পাকিস্তান আমেরিকায় গিয়ে দাবি করেছে যে তারা যে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ যাতে থেমে যায় সেই জন্য যে মধ্যস্থতা করেছিল, তার জন্য পাকিস্তানকে $10 বিলিয়ন দেওয়া হোক। এবারে এইটা শুনেও কিন্তু আমেরিকা ভিমড়ি খায়নি, কারণ পাকিস্তানের চাওয়ার একটা অভ্যেস আছে, পাকিস্তান চায়, এটা সবাই জানে, পুরো দুনিয়া জানে। কিন্তু আমেরিকার অন্য সমস্যা হয়ে গেছে। পাকিস্তান, আচ্ছা আমেরিকা কোন ফান্ডের এগেনস্টে এটা পাকিস্তানকে টাকাটা দেবে সেটাও পাকিস্তান বলে দিয়েছে। কারণ আমেরিকায় এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন ফান্ড নামে একটা ফান্ড গঠন করা হয়, যাতে যে সমস্ত দেশ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বা ব্যাড ডেপ্ট হয়ে যাচ্ছে, ইকোনমিক ক্রাইসিস যেখানে রয়েছে, সেই সমস্ত দেশকে আমেরিকা সাহায্য করে। যেরকমভাবে আর্জেন্টিনাকে আমেরিকা 2025-এ সাহায্য করেছিল, 2002-তে উরুগুয়েকে সাহায্য করেছিল, এবং মেক্সিকোকে মোটামুটিভাবে বহু বছর ধরে আমেরিকাই সাহায্য করে আসছে। এটা কিন্তু সাহায্য, লোন নয়। ফলে পাকিস্তানের বক্তব্য হচ্ছে যে এই ফান্ডের অধীনে পাকিস্তানকে টাকাটা দেওয়া হোক, যাতে পাকিস্তানকে আর ফেরত দিতে না হয়। যদিও পাকিস্তান কতটা ফেরত দেয় সেই হিসেবটাও আমরা কষবো, কিন্তু এইবারে আসি যে কোনটা থেকে আমেরিকা ভিমড়ি খেয়ে গেছে। এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে আমেরিকা বসেছিল হিসেব কষতে যে পাকিস্তান $10 বিলিয়নই কেন চাইছে। এইটা হিসেব করতে বসে আমেরিকা দুটো হিসেব পেয়েছে। প্রথম হিসেবটা হচ্ছে যে 2023-এ পাকিস্তানকে IMF $3 বিলিয়ন লোন দিয়েছিল, এবং সেই লোনটা বক্তব্যই ছিল IMF-এর যে পাকিস্তান এই লোনটা শোধ করে দিলে পরের কিস্তির লোনটা পাকিস্তানকে দেওয়া হবে, সেটা $7 বিলিয়ন। এইবারে পাকিস্তানকে বারে বারে বলা হচ্ছিল লোন শোধ করো, লোন শোধ করো। এবারে পাকিস্তানের তো শোধ করার কোনো রকম ইন্টারেস্ট থাকে না। ফলে স্বাভাবিকভাবেই যেহেতু দ্বিতীয় কিস্তির লোনটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, মানে টাকাটা আসছে না, তাই আলটিমেট গিয়ে কার পায়ে পড়লো? সৌদি আরবের পায়ে পড়লো। ভিক্ষেটা ওখান থেকেই করে নিয়ে এলো, সৌদি আরব টাকাটা দিয়ে দিল, এ যাত্রায় পাকিস্তান বেঁচে গেল, $3 বিলিয়ন হয়ে গেল। এইবারে $7 বিলিয়ন টাকাটা আসবে, কিন্তু এইখানে IMF বেশ কয়েকটা শর্ত দিয়েছে পাকিস্তানকে। যেমনভাবে এক্সপেন্ডিচার তাদের কমাতে হবে, তাদের ট্যাক্স বাড়াতে হবে, যাতে একটা ফান্ড গঠন হয়, মানে একটা ফরেন রিজার্ভ তাদের তৈরি হয়, এবং সেখান থেকে যাতে IMF-এর লোনটা আগামী দিনে পাকিস্তান শোধ করতে পারে, সেটার একটা গ্যারেন্টি IMF দেখতে চায়। এইটা দেখলো যে পাকিস্তান, এটা তো মুশকিল। সেই কারণেই পাকিস্তান কোথায় পৌঁছে গেল? আমেরিকায় পৌঁছে গেল, এবং এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন ফান্ডের আওতায় পাকিস্তান আবার টাকাটা চাইলো। এইবারে হিসেবটা দেখুন, এইখানেই খেলা। যে $3 বিলিয়ন লোন প্রথমে নিয়েছিল, তারপরে $7 বিলিয়ন পাবে, কত হলো? 10। সেই কারণেই কিন্তু পাকিস্তান আমেরিকার থেকে এবারে $10 বিলিয়ন চাইছে। আচ্ছা, এই যে $10 বিলিয়ন হলো, মানে পাকিস্তান কিন্তু টাকাটা পেয়েছে, কোনো টাকা শোধ করতে হবে না। উল্টা পাকিস্তান এখান থেকে কিন্তু $3 বিলিয়ন লাভ করে বেরিয়ে যাবে। কারণ ওই যে $3 বিলিয়ন যেটা পেয়েছিল 2023-এ, ওটা তো পাকিস্তান শোধ করেনি, ওটা আবার সৌদি আরবের থেকে ধার করে পাকিস্তান শোধ করেছিল। তার মানে কি হলো? আলটিমেট লোন নিল, কোনো পয়সা করে দিতে হলো না, অথচ $3 বিলিয়ন লাভ করে চলে গেল। এইটা হচ্ছে পাকিস্তান। এই কারণেই কিন্তু পাকিস্তান ইউনিক সারা পৃথিবীতে। এইবারে আসি 2 নম্বর খেলায়, যে হিসাবটা আমেরিকা বার করেছে, সেটা হচ্ছে যে দেখুন 2023-এ $3 বিলিয়ন, তারপরে $7 বিলিয়ন পাবে, $10 বিলিয়ন। এখান থেকে কত আসছে? $10 বিলিয়ন, মানে যেটা ওই ফান্ডের আওতায় পাবে $10 বিলিয়ন। তার মানে টোটাল কত হলো? $20 বিলিয়ন। দেখুন কতটা দূরদর্শী পাকিস্তান, যে পাকিস্তানের যে সেন্ট্রাল ব্যাংক, তারা কিন্তু অনেক দিন আগে ঘোষণা করে বসে আছে যে 2026-এর শেষে পাকিস্তানের ফরেন রিজার্ভ $20 বিলিয়নে পৌঁছবে। দেখুন ক্যালকুলেশন
কিভাবে 20 বিলিয়নে পৌঁছবে সেটা পাকিস্তান আগে থেকে হিসেব করে বসে আছে। সারা পৃথিবীতে ফরেন রিজার্ভ যারা আর কি রিজার্ভটা তৈরি হয় সেটা হচ্ছে যে মেনলি হচ্ছে এক্সপোর্ট করবে, সেখান থেকে ফরেন মানি আসবে এবং সেটাই ফরেন রিজার্ভ হিসেবে থাকবে। আর একটা হচ্ছে যে নিজের দেশের মুদ্রার যদি দামটা কমে যায় তখন কি করতে হয় না, ইকোনমি যত স্ট্রং হবে মুদ্রার, সেই দেশের মুদ্রা ততটা স্ট্রং বা শক্তিশালী হবে, ফলে তার দাম বাড়বে। পাকিস্তান লোনটা সাহায্যটা আমেরিকার থেকে চাইছে কিন্তু এই কারণেই যে ফরেন রিজার্ভ কমে গেছে, সেটা করতে হবে, আর তার সঙ্গে যে মুদ্রা পাকিস্তানি মুদ্রার যে রেট ভীষণ কমে গেছে সেটাকে তুলতে হবে। সেটার জন্য এই ইউনিক পথ পাকিস্তান নিয়েছে যে একদিকে ধার আর একদিকে ভিক্ষা, এই দুটো দিয়ে পাকিস্তান ফরেন রিজার্ভ ক্রিয়েট করবে, পাকিস্তান তাদের টাকার দাম বাড়াবে। ফলে এইরকম ইউনিক দেশ সারা পৃথিবীতে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আছে। আচ্ছা, আর একটা দিক থেকেও কিন্তু পাকিস্তান ভীষণ ইউনিক। যেমন ধরুন জমি বাড়ির যারা আর কি বিক্রি টিক্রি করে বা দালালি করে আর কি, সেই ক্ষেত্রে কিন্তু কি হয় যে জমি বাড়িটা বিক্রি হয়ে গেল, বা যে কেনার সে কিনে নিল, যে বিক্রি করার সে টাকা পয়সা মিটে গেল, এইবারে দালাল এসে টাকা চায় যে তার যে পার্সেন্টেজ সেটা দিয়ে দেওয়া হোক। এটাই তো হয়। আচ্ছা, এরকম কখনো শুনেছেন যে জমি বাড়ি বিক্রি হয়নি কিন্তু দালাল চলে এসছে টাকা চাইতে? পাকিস্তান পারে। যে কারণে পাকিস্তান টাকাটা চাইছে, যে ইরান আর আমেরিকার যুদ্ধে মধ্যস্থতা করেছে, সেই যুদ্ধ কিন্তু আজও থামেনি, উল্টে পাকিস্তান মধ্যস্থতা করার পরে সেই যুদ্ধ আরো বেড়ে গেছে। অথচ পাকিস্তান কি বলছে যে ভাই যুদ্ধ থামুক না থামুক আমার ওসব দেখার দরকার নেই, আমি মধ্যস্থতা করেছিলাম, তোমার কথাতেই করেছিলাম, মানে আমেরিকার কথাতেই করেছিল, ফলে আমার পার্সেন্টেজ আমাকে দিয়ে দাও, বাকি এবার তোমরা বুঝে নাও। এই হচ্ছে পাকিস্তান। সত্যিই ইউনিক। মানে যত প্রত্যেক দিন, মানে বেশিরভাগ দিনই তো পাকিস্তানের কিছু না কিছু থাকে, কারণ এমন সার্কাস পাকিস্তানে চলছে, সেই নিয়ে ভিডিও বানাতে বেশ ভালোই লাগে। কারণ এত মজাদার একটা দেশ, এত ছেঁচড়া একটা দেশ, এত নির্লজ্জ একটা দেশ সত্যিই কিন্তু পৃথিবীতে পাওয়া খুব মুশকিল আছে।